বাংলাদেশে গত 10 বছরে পুঁজিবাজারে কোনো রিটার্ন নাই। সো গত 10 বছরে মানুষ যা ইনভেস্ট করেছে এর থেকে কিন্তু 1 টাকাও তারা কিন্তু রিটার্ন পায় নাই। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন গত 10 বছরে অন এন এভারেজ রিটার্ন ছিল 11%, পাকিস্তানেও ছিল 12%, শ্রীলঙ্কাতে 8.5%, কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারে কিন্তু গত 10 বছরে রিটার্ন নেগেটিভ। রিটার্ন তো আসে নাই, বরঞ্চ আপনি যদি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করেন কোনো কিন্তু রিটার্ন আসে নাই। এটা কিন্তু একদিনের একটা অবস্থা না, আপনাদেরকে কিন্তু বুঝতে হবে এই পুঁজিবাজারের অবস্থা খারাপ হয়েছে এটা কিন্তু একদিনের জন্য না। আমরা গত কয়েক বছর ধরে শুনছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ কমে যাচ্ছে, কারেন্সি ডেপ্রিসিয়েশন হচ্ছে, ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করছে না, এইগুলো শুনতাম, এই কারণে মার্কেট পড়তো। আজকে কি এই অবস্থা আছে? আজকে কি কারেন্সি ডেপ্রিসিয়েট হচ্ছে? আর হচ্ছে না। কিন্তু আপনার ফরেক্স রিজার্ভ কি আগের মতো আছে নাকি বেড়ে গেছে? ফরেক্স রিজার্ভ বাড়ছে। আপনারা দেখছেন গত সপ্তাহে ফরেক্স রিজার্ভ ছিল $22 বিলিয়ন, বাট ওই আকুর পেমেন্ট এবং বিভিন্ন ধরনের ডিউ পেমেন্ট করার পরেও কিন্তু এখন $20 বিলিয়ন উপরে আছে, যেখানে আওয়ামী লীগ সরকার কিন্তু 15 থেকে 16 বিলিয়ন ডলারে রেখে গিয়েছিল। এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। আপনারা যদি দেখেন আমাদের গত কয়েক মাসে, এবং আমরা এক্সপেক্ট করছি এই বছর 29 বিলিয়ন প্লাস হচ্ছে রেমিটেন্স আসবে। আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমাদের ইম্পোর্টের উপর যে রেস্ট্রিকশন ছিল ওগুলোও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ওভারঅল কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখন মাত্র 1.2 বিলিয়ন নেগেটিভ, যেটা গত বছরও 4.5 বিলিয়ন নেগেটিভ ছিল। সো এক্সটার্নাল মার্কেট এত পজিটিভ জিনিস থাকার পরেও আজকে কেন মার্কেট বাড়ছে না? এই কোশ্চেন কি আপনাদের মনের মধ্যে আসে না? কেন আসে না? কারণ কি? আমাদের আস্থা নেই। এটাই তো, আস্থার অভাব। না হলে তো এই মার্কেটে যেহেতু কারেন্সি রিস্ক কমে গেছে, যেহেতু এক্সপোর্ট বাড়ছে, যেহেতু ইম্পোর্টও বাড়ছে, রেমিটেন্স গত বছর থেকে অলমোস্ট $8 বিলিয়ন বেশি আসতেছে, তারপরেও কেন আমাদের মার্কেট ভালো হচ্ছে না? কারণ এখানে আস্থা নেই। এটাই কিন্তু মেইন রিজন, আস্থা নেই। এবং আমরা কিছু বলতে চাই, যেমন আমরা বলতেছি এক্সটার্নাল অ্যাকাউন্ট কিন্তু আমাদের অনেক ভালো, বাট আমাদের ইন্টারনাল অ্যাকাউন্টে কিন্তু কিছু প্রবলেম রয়েছে। আমরা যদি একটু বলি আপনাদেরকে, যে আপনারা দেখবেন যে ব্যাংকিং সেক্টরে এখন নন পারফর্মিং লোন 20.4%, এবং আমরা এক্সপেক্ট করতেছি যে এই মার্চের যে রিপোর্টিংটা আসবে ওইখানে হয়তো বা 30% প্লাস চলে যাবে। আজকে 20টা ব্যাংকের আপনার মূলধন কিন্তু নেগেটিভ, মূলধন কি নেগেটিভ। এখন দেখেন বাংলাদেশের শেয়ার মার্কেটকে যদি আপনি একটা মার্কেট ক্যাপ হিসাব করেন, এর মধ্যে 20% কিন্তু ব্যাংক, ঠিক না? ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 20%। এবং এই যে আওয়ামী লীগ সরকার তার ক্লেপ্টোক্রেসির মাধ্যমে ব্যাংকগুলোকে চুরি করে নিয়ে গিয়েছে, তাহলে আজকে এই ব্যাংকের প্রাইস তো আগের মতো থাকার কথা না। 10 বছর আগে তো এই ব্যাংকগুলোর একটারও নেগেটিভ ইকুইটি ছিল না, পেইড আপ ক্যাপিটাল নেগেটিভ, মানে ইকুইটি নেগেটিভ ছিল না, কিন্তু আজকে নেগেটিভ। এই কারণেও কিন্তু শেয়ারগুলোর দাম পড়েছে। এটা কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যে ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক ছিল, ওই ইসলামী ব্যাংকের 1,70,000 কোটি টাকা ডিপোজিটের মধ্যে 1 লক্ষ কোটি টাকা একটা স্পেসিফিক গ্রুপ তুলে নিয়ে গিয়েছে। এটা কি সরকারের ওই সময় সরকারের প্রণোদনা ছাড়া নিতে পেরেছিল? না। তাহলে আজকে ওই ব্যাংকটা প্রবলেমে পড়েছে। গত 6 মাস আগেও আমরা জানতাম ইউনিয়ন ব্যাংকের এনপিএল মাত্র 5%, আজকে আমরা শুনি 90%। কারণ কি? সব টাকা চুরি করে নিয়ে গেছে। তাহলে ওই ইউনিয়ন ব্যাংকের প্রাইস কি বাড়বে? তাহলে কি হলো? এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আওয়ামী লীগের চুরির ফল কিন্তু আমাদেরকে এখনো নিতে হচ্ছে। রাইট। ইন্টারনাল অ্যাকাউন্ট কিন্তু একদিনে ভালো করা সম্ভব না। আপনি চাইলে 6 মাসে 1 বছরের নন পারফর্মিং লোন ভালো করতে হবে না। আমরা চাই বাংলাদেশ ব্যাংক দ্রুত রিফর্ম শুরু করো, এবং এই রিফর্ম গুলো করে যাতে ব্যাংকিং সেক্টরকে স্টেবল করা হয়। কারণ বাংলাদেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় চাহিদাটা আসে ব্যাংক থেকে, এটা তো আপনারা বিশ্বাস করেন। কিন্তু ব্যাংকের অবস্থা যখন খারাপ তখন তো তারা ইনভেস্ট করতে পারতেছে না। সো ব্যাংকগুলোকে আগে সংশোধন করতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের খুব স্ট্রং ভূমিকা কিন্তু রাখতে হবে। এটা আমাদের পক্ষ থেকে একটা কথা, যে বাংলাদেশ ব্যাংক এখানে খুব ভালো ভূমিকা রাখতে হবে। আদারওয়াইজ এই মার্কেটে প্রবলেম কিন্তু রয়েই যাবে। আমাদের কিন্তু 2 দিন পর পর আপনাদের সাথে আসতে হবে যে মার্কেট পড়ে যাচ্ছে, মার্কেট পড়ে যাবে, এইভাবে আর চলতে দেওয়া যায় না। এখানে একবারে স্ট্রং রিফর্ম নিতে হবে উইথ টাইমলাইন, যে আমরা নন পারফর্মিং লোন এখন 30% আছে, আমরা 6 মাস পরে এতটুক দেখতে চাই, 1 বছর পরে এতটুক দেখতে চাই। এই ব্যাংকের সাথে এই ব্যাংকের মার্জ হবে,
স্পেসিফিক্যালি আপনাকে বলতে হবে। এবং এই যে নেগেটিভ ইকুইটি গুলো ক্রিয়েট হয়েছে এগুলো কে সলভ করবে, এই যে আমানতকারীরা টাকা পাচ্ছে না এইগুলো কে সলভ করবে, এগুলাতে কিন্তু আপনাদের আসতে হবে। এছাড়া আমরা দেখছি যে এই সরকার ক্ষমতায় আসার পরে ইনফ্লেশন 10% প্লাস ছিল, এখন কিন্তু 9.14 অর এই টাইপেরই কিছু একটা নাম্বার, আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারতেছি না, বাট 9 এর উপরে। আমরা বিশ্বাস করি অগাস্ট সেপ্টেম্বরের দিক থেকে ইনফ্লেশন কমা শুরু করবে। ইনফ্লেশন কমলে কি হয়, আপনার এই যে এখন ট্রেজারি রেট যেটা আছে 12% প্লাস, আপনারা যদি দেখেন 5 বছরের ট্রেজারি 12.5% এর মতো, 12.39%। এই কারণে কিন্তু মানুষজন কি করতেছে, কেউ কেউ শেয়ার মার্কেট থেকে টাকা নিয়ে বন্ড মার্কেটে ইনভেস্ট করছে, সো ওইটা কিন্তু কমে আসবে, তখন কিন্তু পুঁজিবাজার অটোমেটিক্যালি ভালো হবে। এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। কিন্তু আমরা চাই সরকার যাতে খুব দ্রুত ইনফ্লেশন কমানোর জন্য ভালো পদক্ষেপ নেয় এবং রিস্ক ফ্রি রেট যেটা আমরা বলি ট্রেজারি রেট, এটাকেও যাতে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে ওইভাবে ট্যাগিং করা হয়। কারণ ইনফ্লেশন 9% আর আপনার ট্রেজারি রেট 12% এইভাবে চলতে পারে না। আজকে ব্যাংকগুলো কর্পোরেটকে লোন না দিয়ে সরকারি বন্ড কিনছে, ঠিক কি না? তাহলে কর্পোরেট গ্রোথ স্লো হয়ে যাচ্ছে, চাকরি স্লো হয়ে যাচ্ছে, শেয়ার মার্কেটও স্লো হয়ে যাচ্ছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা বলি যে আপনারা ইনফ্লেশনের সাথে রেটগুলোকে ট্যাগ করে দেন ভালো করে, যাতে অনেক বেশি রেট নিয়ে ব্যাংকগুলাই শুধু প্রফিট করবে আর সাধারণ মানুষ কিছু করতে পারবে না, কর্পোরেট লোন পাবে না, এইভাবে চলতে পারে না। আপনারা দেখে থাকবেন যে আমাদের এখন পুঁজিবাজার মাত্র 4,900 পয়েন্টে আছে। এর মধ্যে পতনের কিছু কারণ স্পেসিফিক্যালি আছে। আমাদের পাশের দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা, আজকেও যুদ্ধ হচ্ছে, আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কিছু অনিশ্চয়তা আছে, যে অনিশ্চয়তাটা অনেকে পছন্দ করছেন না। ঊর্ধ্ব মুদ্রাস্ফীতি, গত 15 বছরের এই যে অর্থনৈতিক খাতের লুটপাট এবং হচ্ছে ট্রেজারি বন্ডের যে উচ্চ হার, এগুলো কিন্তু আমাদের শেয়ার মার্কেটকে ওইভাবে এখন বাড়তে দিচ্ছে না। এট দ্য সেম টাইম আমাদের কি নাই, আস্থা নাই রেগুলেটরদের প্রতি, এটাও আপনাদের মনে রাখতে হবে। এছাড়া আমরা যদি দেখি আমাদের মার্কেট পি এখন 9.41, যেটা আমাদের হিস্ট্রিক্যালি শুধুমাত্র কোভিড ছাড়া সর্বনিম্ন। এত কম পি থাকার পরেও মানুষ কেন ইনভেস্ট করার জন্য আসতেছে না, এই কোশ্চেনটা আপনাদের মধ্যে আসে না? আস্থার অভাব। ডেফিনেটলি এখানে কি আছে, আস্থার অভাব আছে। এই আস্থার অভাব দূর করার জন্য আমরা বলবো এই জুলাই আন্দোলনের মাধ্যমে এখন নতুন বাংলাদেশ হয়েছে, আপনাদের সাথে আমাদের সম্পর্ক দূরত্ব থাকবে এই কারণে নয়। এখানে রেগুলেটর, বিনিয়োগকারী, ইনস্টিটিউশন সবাই আমরা কি একসাথে কাজ করতে হবে, নাহলে এই মার্কেট ভালো হবে না। কিন্তু রেগুলেটর যদি মনে করে যে আমি কাউকেই পাত্তা দিব না, তাহলে এই মার্কেট ভালো হবে না। সবার সাথে কথা বলতে হবে, সবার সাথে কথা বলে কাজ করতে হবে এবং এই মার্কেটে ভালো করার জন্য কিছু শর্ট টার্ম কাজ করতে হবে, কিছু মিড টার্ম কাজ করতে হবে, কিছু লং টার্ম কাজ করতে হবে। কিন্তু আপনারা কি করছেন এটা আমাদেরকে জানাতে হবে রেগুলার। আপনারা যদি না করেন তাহলে আপনাদের পদত্যাগ আমরা এখনই যাব, আর আপনারা যদি করেন তাহলে বলেন যে কি কি করেছেন। যদি করেন এবং টাইমলাইন সহ বলবেন এই কাজ আমরা এতদিনের মধ্যে করব, এই কাজ এতদিনের মধ্যে করব, এবং পাবলিকের সামনে এসে বলবেন আপনাকে রেগুলেটর বানানো হয়েছে কিন্তু জুলাই আন্দোলনের মধ্য দিয়ে। তো আপনাকে সবার কাছে কি দিতে হবে, জবাবদিহিতা দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে।